পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যে রাজ্যে নাকি সবসময় মানুষ খুব আবেগতাড়িত থাকে, আবেগের জায়গা নাকি পশ্চিমবঙ্গ। বাংলা নাকি আজ যা ভাবে গোটা দেশ তা নাকি আরও পরে গিয়ে ভাবে। তো এহেন পশ্চিমবঙ্গ যাকে নিয়ে দিনও রাত্র আমরা এত গর্ব করি, সেই পশ্চিমবঙ্গের বর্তমান হালটা ঠিক কীরকম? সেই পশ্চিমবঙ্গের বর্তমান হাল দেখলে সবার আগে যা নজরে আসে তা রক্তপাত, আরও যা নজরে আসে তা হিংসা, ইচ্ছা হলেই খুন, যখন তখন আগ্নেয়াস্ত্র বেরিয়ে যায় পকেট থেকে, ঘরের কোণ থেকে, সেখান থেকে গুলি চলতে থাকে, বোমা পড়তে থাকে এবং মৃত্যুর হাত থেকে নিস্তার পায় না 8 থেকে 80। এটা হচ্ছে বর্তমানের পশ্চিমবঙ্গ। আর যদি ভোট থাকে সামনে বা ভোটের পরবর্তী সময়, তাহলে তো কথাই নেই। কার্যত বোমা বারুদের একটা স্তূপে পরিণত হয় এই পশ্চিমবঙ্গ, এবং এবারও তার অন্যথা হচ্ছে না। এবং তার থেকেও দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে যে অসহায় পরিবারগুলো তাদের পরিবারের মানুষজনকে হারিয়ে ফেলছেন, তারা এতটাই অসহায় যে তারা কারোর কাছে দ্বারস্থ হয়ে নিস্তার খুঁজে পাচ্ছে না। তারা বুঝতে পারছেন না যে কোথায় গেলে একটু সুরাহা পাওয়া যাবে, অন্তত সঠিক বিচারটুকু পাওয়া যাবে। এটা কোথায় পাওয়া যাবে? কার্যতই বোধহয় পশ্চিমবঙ্গ বাংলা আর কাব্যগ্রন্থে মুখ লুকিয়ে রাখার সময়টা বোধহয় এই মুহূর্তে নেই। হয়তো অনেক বেশি সরব হওয়ার সময় এসেছে বর্তমানে সার্বিক যে পরিস্থিতি আমরা দেখছি। কেন বলছি তা বিস্তারিত আপনাদেরকে আমরা জানাবো আজকের বাংলার প্রাইম টাইমে। আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে, আর সৃজিতার সঙ্গে রয়েছে আমি ঈশান দেব। সৃজিতা যে কথাটা বলছিল যে কাব্য বা উপন্যাসে মুখ গুজে থাকার সময় এখন বোধহয় নয়, সত্যিই তাই নয়। কাব্য উপন্যাসে মুখ গুজে থাকার মুহূর্ত এখন নয়, কারণ যেভাবে বেলাগাম হিংসা, অনর্গল রক্তপাত এবং একটার পর একটা প্রাণহানি চলছে, তাতে কাব্য উপন্যাসে মুখ গুজে থাকার সময় বাঙালির এখন নেই। কিন্তু বাঙালির ইতিহাসে যতগুলো যন্ত্রণার পর্ব, অসহ্য যন্ত্রণার পর্ব কেটেছে, সেই প্রত্যেকটা পর্ব কখনো না কখনো কাব্যের ভাষায় চিরন্তন হয়ে থেকে গিয়েছে। বাঙালির ইতিহাসে সেই যন্ত্রণার পর্যায়গুলোর সাক্ষ্য বহন করে সেই লাইনগুলো, সেই পংক্তিগুলো, আর সেইগুলো আজকে একে একে মনে আসছে। কারণ সেই রকম একটা গভীর যন্ত্রণার অধ্যায়ের মধ্যে দিয়ে যেন গোটা বাংলা এই মুহূর্তে যাচ্ছে। কখনো বলতে ইচ্ছে করছে কাঁদো বাঙালি কাঁদো, কখনো প্রশ্ন করতে ইচ্ছা করছে যে এত লাশ আমরা রাখবো কোথায়, কখনো আপন মনে বিলাপ করতে ইচ্ছা করছে মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলেই পারত। তাই নয় কি সৃজিতা? না, আসলে কেটে ছড়িয়ে দিলেই পারতো নয় ঈশান দেব, বরং কেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই রাজ্যের আনাচে কানাচে এরকম ঘটনাই ঘটছে। যখন তখন মানুষের মৃত্যু, যখন তখন বোমা বন্দুক বেরিয়ে যাচ্ছে, যখন তখন গুলি করে মেরে দেওয়া হচ্ছে। ধানের খেতে, রাস্তার পাশে যেখানে সেখানে মানুষের মৃতদেহ পড়ে রয়েছে। কাজেই কেটে ছড়িয়ে দিলেই পারতো নয়, কেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার মনের মতো কোনো কিছু না হলেই হঠাৎ করে আমার ঘর থেকে, আমার পকেট থেকে বেরিয়ে আসছে বন্দুক, বোমা, মৃত্যু। এবং যদি রাজনৈতিকভাবে আমি শাসক দলের সমর্থক না হই, আমি যদি বিরোধী হই, তাহলে তো আর কথাই নেই। স্বজন হারার কান্না শুনতে শুনতে হয়তো কান বাজতে আরম্ভ করেছে, এতটাই কঠিন পরিস্থিতি। আপনারা পিংলা দেখুন, আপনারা ময়না দেখুন, আপনারা খাস কলকাতায় অভিজিৎ সরকারের মৃত্যু দেখুন। আপনারা এরকম দেখতে থাকলে গোটা পঞ্চায়েতের সময় আপনারা খড়গপুর দেখুন। আপনারা কোথায় দেখতে চান? আপনারা যেদিকে তাকাবেন, আপনারা উত্তর 24 পরগনা দেখুন, আপনারা দক্ষিণ 24 পরগনা দেখুন, এই গোটা রাজ্যটার বিভিন্ন জেলায় আপনি যে কোনো দিকে ইচ্ছা তাকান, এরকম গড়ে একটি করে ঘটনা আপনারা পাবেন, এই বিষয় নিশ্চিত আমরা, কোনো সন্দেহ নেই। আর ভোটের আবহে তো আরও নিশ্চিত। এবার ওই যে দুর্ভাগ্যের বিষয়টা কি, যেটা শুরুতেই বলছিলাম, দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে যে যার পরিবারে এই মৃত্যুগুলো ঘটছে, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা কোনো না কোনো বিরোধী দল করে এবং তারপর তার মৃত্যু সন্দেহজনক অভিযোগের শাসক দলের দিকে। এবার পুলিশ অভিযোগ নেবে না, তারা অসহায়, তারা রাজ্যপালের কাছে গিয়ে কাঁদছে, তারা পুলিশের কাছে গিয়ে কাঁদছে, কারণ তারা জানে না ঠিক কী করলে আসলে বিচারটা পাওয়া যাবে। আর এই সমস্ত কিছুর দায়টা এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের ঘরের মেয়ে, যাকে মানুষ বারবার বিপুল ভোটে জয় করে আনে, তার কাঁধে কি বর্তায় না? তার কি দায়িত্ব নয় দেখাটা? এই রাজ্যে তো হিংসা লাগাম ছাড়া, আর স্বজন হারা তারা কাঁদে। কেন এই কথা বলছি? আজকে ঈশান দেব আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ছবি দেখাবে, দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এই স্বজনহারার কান্না শুনতে পাচ্ছেন কিনা আমাদের জানা নেই, কিন্তু তিনি যে উল্টো অবস্থানটা নিচ্ছেন, মানে এখনো যে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন, এখনো যে কেন্দ্রের বিরুদ্ধে প্ররোচনা দিতে, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে উস্কানি দিতে তিনি ব্যস্ত, সেটা তার গত কয়েকদিনের মাত্র কয়েকটা মন্তব্য দেখলেই বোঝা যায়। বেশি ইতিহাস ঘাটতে হয় না, লাগাতার প্ররোচনামূলক এবং অদ্ভুত মন্তব্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসছে। আর এই রাজ্যের প্রত্যেকটি নাগরিকের সুরক্ষার দায়িত্ব রাজ্যের সর্বোচ্চ প্রশাসক হিসেবে যে মুখ্যমন্ত্রী নেওয়ার কথা, সেই মুখ্যমন্ত্রী সেদিকে তাকাচ্ছেন না। ফলে অন্যদের ছুটে যেতে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালকে যেতে হচ্ছে, কখনো বিরোধী দলের নেতারা যাচ্ছেন, কখনো পুলিশকে পেয়ে মানুষ অসহায়ভাবে কাঁদছে। মানুষ জানেন না কার কাছে গেলে সুরাহা মিলবে, মানুষ জানেন না এই রাজ্যের মানুষের প্রতিনিধি হিসেবে যাকে সর্বোচ্চ প্রশাসক পদে বসানো হয়েছে তিনি আদৌ তাদের কান্নায় কর্ণপাত করবেন কিনা। আজকের আরেকটা ছবিটাই দেখতে পাচ্ছেন, দেখুন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পিংলায় গেলেন সেই খুন হয়ে যাওয়া বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে, এবং সেখানে মানুষ কীরকম অসহায়ভাবে কাঁদছেন, কিভাবে রাজ্যপালের পা জড়িয়ে ধরে স্বজনহারারা কাঁদছেন, কিরকম অসহায় আর্তনাদ করছেন, কিভাবে কান্নার রোল উঠছে ওই শান্তনু ঘড়ুইয়ের বাড়ির উঠোন থেকে, সেই ছবিটা এই মুহূর্তে এই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজই পিংলায় বিজেপি কর্মী শান্তনুর বাড়িতে, প্রয়াত বিজেপি কর্মী শান্তনুর বাড়িতে গিয়েছিলেন, এবং সেখানে তার পরিবার পরিজন তারা কিভাবে রাজ্যপালের পা জড়িয়ে ধরে কাঁদছেন। কতটা অসহায় হয়ে না পড়লে মানুষ এইভাবে স্বজনহারা কান্না নিয়ে আর্তনাদ করতে থাকে রাজ্যের সাংবিধানিক প্রধানের পা জড়িয়ে ধরে। আরও একটা ছবি দেখাবো, কান্নার ছবি এখানেই শেষ নয়, হিংসা আর্তনাদের ছবি এখানেই শেষ নয়। পরের ছবিটা পিসিআরকে দেখাতে বলবো। হিরণ চট্টোপাধ্যায়, যিনি খড়গপুর সদরের বিধায়ক এবং এবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন, সেই হিরণ চট্টোপাধ্যায় তিনিও গিয়েছিলেন এই পরিবারের সঙ্গে দেখা করতে। এই খুন হয়ে যাওয়া বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে যখন তিনি দেখা করতে যান, সেই হিরণ চট্টোপাধ্যায়কেও জড়িয়ে ধরে কিভাবে কেঁদেছেন, হিরণ চট্টোপাধ্যায়ের পায়ের কাছে বসে কিভাবে কেঁদেছেন ওই খুন হয়ে যাওয়া বিজেপি কর্মীর পরিবার পরিজনরা, তাদের পরিবারের মায়েরা বোনেরা, সেই ছবিও দেখুন। এই ছবি একটা মর্মান্তিক ঘটনার সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে গোটা বাংলার মানুষের মনে ছেপে গেছে, স্থায়ী ছাপ রেখে দিয়েছে। এটা ছিল হিরণ চট্টোপাধ্যায়ের সামনে কান্না, শুধু এখানেই শেষ নয়। আরও একটা ছবি রয়েছে, যখন পুলিশের মুখোমুখি হয়েছে এই পরিবার, সেই সময় কিভাবে পুলিশকে ধরেও কান্নাকাটি করছেন স্বজনহারা পরিজনরা, সেই ছবিও একবার দেখুন। স্ক্রিনে এখন সেই ছবিটা দেখতে পাচ্ছেন। অসহায় হয়ে পুলিশের পায়ে পড়ছেন, দরজা থেকে দরজায় ঘুরছেন এই শান্তনুর পরিবারের লোকজন। কখনো পুলিশের কাছে পায়ে ধরে বলছেন, হাত জোর করে বলছি বিচার চাই, পরিবারের যে সন্তানকে কেড়ে নিয়েছে দুষ্কৃতীরা তাদের শাস্তি হোক। হয়তো বলছেন সন্তানকে ফিরিয়ে দিতে, পুলিশও অসহায় হয়ে ভাবছে এই সন্তানকে কি করে তারা ফিরিয়ে দেবেন। ওই পুলিশ কর্তারা ওখানে দাঁড়িয়ে তারাও অসহায়, তারা কি করে এর বিহিত করবেন তারাও জানেন না, তার কারণ তাদেরকে ওপরওয়ালার নির্দেশের অপেক্ষা করতে হয়। হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী, তাকেও একই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। আজ রাজ্যপাল গেছেন, সেই রাজ্যপালকেও একই রকম অসহায় কান্নার মুখে পড়তে হচ্ছে। বাংলার প্রতিটি কোনায় কোনায় এইভাবে প্রত্যেকটা জেলা থেকে প্রায় রোজ কোনো না কোনো দিন, আজ এই জেলা তো কাল সেই জেলা, প্রায় রোজ খুনের খবর আসে, প্রায় রোজ হিংসার খবর আসে, রক্তপাতের খবর আসে, আর স্বজনহারার আর্তনাদ উঠে আসে। আরও একটা ঘটনা, এতক্ষণ যে ঘটনাটা দেখাচ্ছিলাম পিংলার ঘটনা, এবার আরও একটা ঘটনা, সেটা ময়নায়। সেখানেও বিজেপি কর্মী, স্থানীয় বিজেপি নেতা, বুথ স্তরের নেতা বিজয় ভূঁইয়া, সেই বিজয় ভূঁইয়া খুন হয়ে গিয়েছিলেন, এবং সেই বিজয় ভূঁইয়ার মর্মান্তিক মৃত্যুর পরে তার পরিবার কিভাবে অসহায় কান্না নিয়ে উঠে এসেছিলেন এই রাজ্যবাসী সেই ছবি দেখেছে। কিভাবে বিজয় ভূঁইয়ার পরিবার অসহায়ভাবে কাঁদছিলেন, তার পরিবারের প্রবীণ মহিলারা, সেই ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
তার পরিবারের প্রবীণ মহিলারা, তার পরিবারের নবীন সদস্যরা সবাই আকুল কাঁদছেন। একটি অন্য মতামতে বিশ্বাস করেন বলে অন্য এ রাজ্য যে দল শাসন করে সেই দলকে সমর্থন করেন না বলে এরকম মর্মান্তিকভাবে খুন হয়ে যেতে হবে বিজয় ভূঁইয়ার পরিবার সেটা ভাবতে পারেননি। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারছেন না, সেই জন্য এই অসহায় কান্না, এই বিস্ময়ে অভিভূত কান্না। এই ছবি শুধু ময়নায় নয়, এই ছবি শুধু পিংলায় নয়, যেমনটা বলছিলাম প্রায় প্রত্যেকটা জেলা থেকে উঠে আসছে এবং প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও খুন, হিংসা, রক্তপাত, ধর্ষণ, নানা রকম অপরাধ। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার আদৌ এই সমস্ত বিষয় নিয়ে কোনো অনুশোচনা আছে কিনা, রাজ্যের মুখ্যমন্ত্রী আদৌ এগুলোকে নিজের ব্যর্থতা মনে করেন কিনা, এই সমস্ত কিছুর দায় যে তার সেগুলো তিনি মনে করেন কিনা আমরা জানি না, কারণ দৃশ্যত সেরকম কিছু অন্তত টের পাওয়া যাচ্ছে না। এই কিভাবে রাজ্যপালকে পেয়ে কান্নায় আকুল হয়ে, স্বজন হারানোর বেদনায় আকুল হয়ে রাজ্যপালের পা ধরে ফেললেন ওই পরিবারের সদস্যরা, ওই পরিবারের মহিলারা। রাজ্যপাল নিজেও হয়তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবছেন যে এই স্বজনহারা পরিবারকে, এই নিদারুণ যন্ত্রণাকে কিভাবে, কি ভাষায় তিনি সান্ত্বনা দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী আদৌ এইসব নিয়ে ভাবেন কিনা আমাদের জানা নেই। তার কারণ মুখ্যমন্ত্রী এখনো দাবি করে চলেছেন যে তিনি নাকি সবচেয়ে সংবেদনশীল, মানুষ বিপদে পড়লে নাকি তিনি সবার আগে পৌঁছে যান, মানুষের বিপদে তার চেয়ে বেশি নাকি প্রাণ কারুর কাঁদে না। জলপাইগুড়িতে টর্নেডোয় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে বহু ঘরবাড়ি, সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছেছিলেন এবং সেটাও কতটা বড়াই করে বলছেন যে তার চেয়ে বেশি কারুর প্রাণ কাঁদে না, সেটা একবার দেখে নিন মুখ্যমন্ত্রীর সেই বড়াই। আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের ওখানে। সবাইকে আমরা রিলিফ দিয়েছি। আর বাংলার বাড়ির প্রকল্পে 1,20,000 টাকা করে দেবে বলে 5,000 বাড়ির জন্য সরকার, প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে 7 দিন আগে। এটা সেন্ট্রালের টাকা নয়, আমরা দেবো টাকা, তাও পারমিশন পাচ্ছি না। ইলেকশন না থাকলে আমি 1 সেকেন্ডে করে দিতাম, ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে। যে কোনো বিপদে রাজ্যের যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি ছুটে যাবেন, এটাই হয়তো স্বাভাবিক। যাই হোক, কিন্তু এরকম ছবি আমরা সর্বত্র পাই না। চলুন বিগত দিনের কয়েকটা ঘটনা আমরা আপনাদেরকে দেখাই এবং সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি আদৌ টের পাওয়া গিয়েছিল কিনা জানা নেই। চলুন একে একে কয়েকটা ঘটনা আপনাদেরকে দেখিয়ে দিই। 23শে মার্চ 2024 পিংলায় বিজেপি কর্মী খুন, আপনারা ইতিমধ্যেই জানেন। সেখানে হিরণ চট্টোপাধ্যায় গিয়েছিলেন, পুলিশ গিয়েছিলেন, তার পা ধরে কান্নাকাটি। আজকে রাজ্যপাল নিজে সেখানে উপস্থিত হন, সেখানেও কার্যত কান্নায় ভেঙে পড়েন তার পরিবার। শান্তনুপুরে ধানের ক্ষেত থেকে তার দেহ উদ্ধার হয়। পরের ছবিটা আমরা আপনাদেরকে দেখাবো। ধান ক্ষেত থেকে দেহ উদ্ধার হওয়ার ঘটনা এই একটা ঘটনা নয়। অভিযোগ ছিল যে তিনি বিজেপি করতেন, দেওয়াল লিখতেন, সেখান থেকেই ঝামেলা সূত্রপাত, তারপরে মৃত্যু। অভিযোগ ভোট সন্ত্রাস, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, মানতে নারাজ পুলিশ প্রাথমিকভাবে। পরের ঘটনা 1 মে 2023, সেখানে ময়নায় বিজেপি কর্মী খুন। এখানেও ঠিক একই রকমের অভিযোগ যে তিনি বিজেপি করতেন, তিনি শাসক দল করতেন না, তিনি বিরোধী কোনো একটি দল করতেন, সেই কারণেই তাকে কার্যত খুন হতে হয়। এবং এই ঘটনায় গোটা বিষয়টা হাইকোর্ট অবধিও যায়, কিন্তু উপায় কি? সেখানে কি মুখ্যমন্ত্রী গিয়েছিলেন জানা নেই। পরের ঘটনা, আচ্ছা, অপহরণ করে খুনের অভিযোগ রয়েছে এই ঘটনায়। পরের ঘটনা আমরা আপনাদেরকে দেখাই। 2রা মে 2021 সালে যাচ্ছি। ভোট হিংসায় খুন অভিজিৎ সরকার। এই ছবিটা বোধহয় এই বাংলায় কেউ কোনোদিন ভুলতে পারবে না, যে তার যখন দেহ নিয়ে আসা হয়, তার মায়ের সেই কান্না, সেই বুক ফাটা কান্না, এই ছবি বাংলা ভুলতে পারবে না। 3রা জুলাই 2023 পুরুলিয়ায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার। পুরুলিয়ার ঘটনা, সেখানেও এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়, অভিযোগের তীর ছিল শাসক দলের দিকে। আর কোনো ঘটনা আমরা পাচ্ছি কিনা দেখে নিন। 3রা জুলাই 2023 পুরুলিয়ায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার এবং সেখানেও একই ধরনের অভিযোগ। এখন প্রশ্ন একটাই যে এত লাশ, সত্যিই তো এত লাশ আমরা রাখবোটা কোথায়? এবং প্রশ্ন 2, যেটা সঙ্গে সঙ্গে মাথায় আসে প্রথম প্রশ্নের পর, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কোথায়?
এই যে এতগুলো ঘটনা ঘটে গেলো, দেখতে হবে না কার মৃত্যু হয়েছে, সে কোন রাজনৈতিক দল করে। আপনি তো সকলের মুখ্যমন্ত্রী, কোথায় ছিলেন? দেখতে পাইনি তো ঈশান দেব। মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন না ছিলেন আমরা জানি না, কিন্তু রাজ্যপাল গিয়েছিলেন পিংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো দাবি করে বেড়াচ্ছেন, একটু আগেই আমরা শোনালাম তার সেই মন্তব্য যে জলপাইগুড়িতে টর্নেডোর পরে গিয়েছিলেন এবং যেহেতু টর্নেডোর পরে সবার আগে তিনি পৌঁছেছেন সেহেতু সেইটা কতটা বড়াই করে বলা সম্ভব সেটা তিনি বলছেন। কিন্তু এই যে একের পর এক মৃত্যু, খুন, হিংসা, তার দায় তিনি নেবেন কিনা তা নিয়ে বিন্দুমাত্র আভাস কোথাও দিচ্ছেন না এবং তার অনুশোচনা রয়েছে কিনা সেটাও স্পষ্ট নয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু দৃশ্যতই আজকে মর্মাহত দেখালো তাকে, এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস এই রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে যখন একজন নিহত নাগরিকের বাড়িতে গেলেন এবং তারপরে অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় তিনি কিন্তু তার কর্তব্যের কথাগুলো শুনিয়ে এসেছেন। এই যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে, নাগরিকের সঙ্গে যেটা ঘটছে সেটা যে ন্যায় নয় সেটা তিনি স্বীকার করছেন দ্বিধাহীনভাবে। দায় নেওয়ার প্রয়োজন যদি হয় নিজের ঘাড়ে দায় নিতেও প্রস্তুত, সেই বার্তাও তার বক্তব্যের মধ্যে দিয়ে আসছে এবং তিনি বলছেন এই জিনিস তিনি বরদাস্ত করবেন না। কি পদক্ষেপ নেবেন সেটা তার অপেক্ষায় গোটা বাংলা থাকবে, কিন্তু আজকে আপাতত রাজ্যপাল কি বললেন একবার শুনবো। I have come to the field to see for myself what has happened here, to hear for myself what the people have to tell me. You know, it is not a joke, it's not a small thing. When a murder or alleged murder has taken place, the murderer has no politics, no caste. He is the murderer, he is a criminal. His place is in the jail, and we will ensure that whoever has conducted this murder, if it is a murder, will be in the jail. And now, the human aspect of this, see the tears which come from the child, from the mother, from the wife. That is more important than the statistics which is given there. Whether this is political or not, that is for the investigating agencies to see, but we will establish the truth. শুধুমাত্র রাজ্যপাল সিভি আনন্দ বোসই নয়, এই প্রথমবারই নয়, তার এই ক্ষোভ প্রকাশ এটাও প্রথমবার নয়। এবং তার আগে যিনি এ রাজ্যের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, তার সময়তেও একই ঘটনা ঘটেছিল, সেখানেও মানুষ কার্যত কান্নায় ভেঙে পড়েছিল। এই হিংসারই জের ছিল, এই হিংসারই জের ছিল। সেই দুটো ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দু ক্ষেত্রেই উভয়ের কাছে, উভয় রাজ্যপালের কাছেই এই বাংলার মানুষ আর্জি জানিয়েছিলেন বিচারের জন্য। এখন বিষয়টা হচ্ছে বাংলার মানুষ যদি সার্বিকভাবে এই রাজ্যের সরকারের থেকে, এই রাজ্যের প্রশাসনের থেকে সঠিক বিচারটা পেতেন, তাহলে এই ছবি এই বাংলায় বিভিন্ন সময়ে একইভাবে দেখতে হতো না। রাজ্যপাল জগদীপ ধনখড়ের পর এই রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এসেছেন তার দায়িত্বে। ছবিটা কিন্তু বদলায়নি, ছবিটা এই রাজ্যের মাটিতে একই রয়ে গিয়েছে এবং অভিযোগ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, অভিযোগ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং আপনাদেরকে আরও একটা বিষয় আপনাদেরকে জানাই। একদিকে যখন এই ছবি দেখছেন, আচ্ছা আপনাদেরকে একটু বকটুইয়ের সময়ের কথা মনে করিয়ে দিই। কতগুলি বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, কত মানুষের মৃত্যু হলো, মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, খুব ছোট করে চটচট করে বলে দিই। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেখানে যত বোমা বারুদ আছে সব কিছুকে উদ্ধার করতে হবে, কোথাও যেন কিছু না থাকে। বিশ্বাস করুন তারপর থেকে বহু জায়গায় বোমা বারুদ থেকেছে, আছে এবং বারবার করে বোমা বিস্ফোরণ হয়, মানুষের মৃত্যু হয়। আর এই ছবিটা, যে ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা মুর্শিদাবাদের খড়গ্রামের ছবি। কার্যত বন্দুক চলছে একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছিল কোনো জমি বিবাদকে কেন্দ্র করে বা জমি সমস্যার জেরে এই ঘটনা ঘটেছে। একটাই প্রশ্ন একটা, যে এই ঘটনা যখন ঘটছে এই বন্দুক কোথা থেকে আসছে? পারিবারিকভাবে হোক, পরিবারের বাইরে হোক, রাজনৈতিকভাবে হোক, যেভাবেই হোক না কেন, একটা ঘটনা যখন ঘটছে সেই ঘটনায় বন্দুক কোথা থেকে আসছে? ঈশান দেব, আমি এটা বুঝতে পারছি না। একেবারেই তাই। রাজ্য জুড়ে যখন এরকম হিংসার উৎসব চলছে সুজিতা, যখন একেবারে নির্বাচন দরজায় কড়া নাড়ছে নয়, যখন নির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে, মনোনয়ন জমা শুরু হয়ে গেছে, সেই সময় সমস্ত বেআইনি অস্ত্রশস্ত্র এবং দুষ্কৃতী তাদের কিন্তু জেলের ভিতরে থাকার কথা, পুলিশের জিম্মায় থাকার কথা। কিন্তু কথায় কথায় পারিবারিক বিবাদ হলেও যেখানে সেখানে অস্ত্র বেরিয়ে আসছে, গুলি চলে যাচ্ছে, বোমা চলছে। আজকে মুর্শিদাবাদের খড়গ্রাম থেকেও সেই একই ছবি উঠে এলো এবং একটার পর একটা লাশের সারি, লাশ গুনতে গুনতে গোটা বাংলা যখন ক্লান্ত, তখনও এই ছবির কোনো বদল নেই।
এই ছবির দিকে আমাদের নজর রাখতেই হবে, আর রোজ এই নিয়ে আমাদের প্রশ্নও তুলতে হবে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।